এই সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এইটা হলো ডেঞ্জার। এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করে দিতে পারে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে। তারা বিভিন্ন জায়গায় জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে, স্বতন্ত্র নামে হোক, আওয়ামী লীগের নামে হোক, এবং তখন ওই নির্বাচনে আর জামাত এবং এনসিপি কোনো ফ্যাক্টর হবে না। তখন খেলাটা হবে আবার আওয়ামী লীগ ভার্সেস বিএনপি। আক্তার জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা একটু আলোচনা করতে চাই, প্রধান উপদেষ্টা এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্নের জন্য। আবার এই বিষয়ে যখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব ব্রিফ করলেন গণমাধ্যমকে, নানানভাবে খবরটি আমাদের সামনে এসেছিল। এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি, অর্থাৎ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই ধরনের একটি কনফিউশন তৈরি হয়েছিল। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ সব ধরনের প্রস্তুতি, সব বিষয়ে কি আমরা আস্থা রাখতে পারি আসলে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? দেখেন, আপনি পুরো বিষয়টি বিভ্রান্তিকর। কারণ নির্বাচনের প্রস্তুতি নেওয়া, নির্দেশ দেওয়ার দায়িত্ব হলো উপদেষ্টা পরিষদের, এবং টু বি প্রিসাইজ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়ের দায়িত্ব না। কারণ মন্ত্রীরা কিন্তু প্রধান উপদেষ্টা অধীনস্থ না। কোন মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার অধীনস্থ না। তারা সবাই তাদের স্ব জায়গাতে তাদের ডিসিশন মেকিং, যেই সিদ্ধান্তগুলো মন্ত্রী পরিষদের দরকার বা উপদেষ্টা পরিষদ দরকার, সেগুলা প্রধান উপদেষ্টা অফিসে পাঠানো হয়। কারণ যেহেতু প্রধান উপদেষ্টা পরিষদের সভাপতিত্ব করেন। তারপরে দেখেন শফিকুল আলম কি বলেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করেছে এবং আরো পরিষ্কার করে বলেছে রোজার আগে যেন নির্বাচন হয়। মিস্টার গাধা উনি জানেন না যে 17ই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। 17ই ফেব্রুয়ারি 2026 সন থেকে রোজা শুরু হবে, বা বড় 18 ফেব্রুয়ারি হতে পারে যদি কোনো কারণে চাঁদ উঠতে দেরি করে। সেখানে 31শে ডিসেম্বরে প্রস্তুতি নিলে পরে আর বাকি থাকে, তাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নেবে, নির্বাচন কমিশন না। তার মানে 31 তারিখে যদি প্রস্তুতি আরো নেয়, হাতে থাকতেছে মাত্র 47 দিন। 47 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব? এই যে বিভ্রান্তিকর বক্তব্য, এবং এই বক্তব্যের উপর দেখলাম রাজনৈতিক দলগুলো রিয়েক্ট করেছে। জামাতে ইসলাম বলছে যে তারা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত, আবার বলছে যে সংস্কার হইতে হবে, বিচার হইতে হবে। আচ্ছা, এখন যদি মনে করেন, আমি তাত্ত্বিকভাবে বলছি যে সরকার বললো যে আমি সকল বিচার 7 দিনের মধ্যে করে ফেলবো, সবাইকে ফাঁসি দিয়ে দেব। আরেকটা এখানে ইফ বাট আছে, আমি আপনাকে একটু মনে করিয়ে দিই। শফিকুল আলম সাহেব বলছেন ওই সংবাদ সম্মেলনে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। মানে এখনো সেই এপ্রিলের জায়গাতে আছেন। এবং বিএনপি যে সঙ্গে যে লন্ডন বৈঠক প্রধান উপদেষ্টা, সেখানে স্পষ্ট বলা হয়েছিল, যদিও ওখানেও ইফ বাট কিন্তু ছিল, যে সব প্রস্তুতি সম্পূর্ণ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন। আবার এখানে এসে আবার সেই 7 এপ্রিল, মানে সবকিছু নিয়ে কি একটা গুগলি খেলা হচ্ছে। দেখেন, আমি তো গ্রামের মানুষ, আমার বাংলা শব্দের মধ্যে কতগুলা অত্যন্ত সুন্দর শব্দ চলে আসে, যে শব্দগুলো আবার অন্যের গায়ে ভালো লাগবে না। আমি সুন্দর সুন্দর শব্দগুলো ব্যবহার করতে চাই না। তবে আমি বলবো যে এই যে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, এবং সে বিভ্রান্তকর বক্তব্যের মধ্যে সে নির্বাচন নিয়ে একটা হেয়ালি করছে, এতে জাতিকে একটা বিভ্রান্তি থেকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনাকে আমি বলেছিলাম, গত তারিখেও একটা আলোচনায় বলেছিলাম যে রাষ্ট্রটাকে, জনগণকে একটা বিভ্রান্তি দিকে ঠেলে দেওয়া হচ্ছে, একটা ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সে জানান দিল 17,000 পুলিশ নেওয়া হয়েছে। 17,000 পুলিশ কবে নিলেন, তাদের প্রশিক্ষণ কত মাসের, কোথায় প্রশিক্ষণ হচ্ছে, এ ব্যাপারে কোনো বক্তব্য নাই। 17,000 পুলিশ, কোস্টগার্ড এবং বিডিআর সদস্য সম্পদ, বিজিবি সদস্য, তাদেরকে ডিসেম্বরের মধ্যে সব ধরনের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুতি নেয়ার। এটা হলো নতুন নিয়েছে বললো। এখন তো নতুন নিয়েছে, নতুন কবে নিলেন, কোথায় নিচ্ছেন, কয় মাসে প্রশিক্ষণ দিচ্ছেন, কি প্রশিক্ষণ দিচ্ছেন? যেখানে মারণাস্ত্র ব্যবহার করা যাবে না, সেখানে প্রশিক্ষণের কি আছে? আর সেখানে 7 দিন প্রশিক্ষণ যথেষ্ট। আইন কানুন নিয়ম নীতি পড়ায় দেওয়া বা পুলিশকে খালি হাতে হাঁটা একটা মানে করা,
তারপরে আমাদের ছোট ভাই এনসিপি, যাকে আমরা বলছি তাকে আমরা নার্সিং করতে চাই, তাদেরকে আমরা তৈরি করতে চাই, তাদেরকে আমরা আগামী রাজনৈতিক ভাবে তৈরি করতে চাই। তাদের সব বিষয়ে একবারে কথা বলাটা ঠিক হচ্ছে না। নির্বাচনে আসার মতো প্লেয়ার ভাই, এনসিপি ভাই, ছোট ভাই, তোমরা এখনো হও নাই। তোমরা এখনো আন্দোলনের তোমরা বড় ফ্যাক্টর, 100 বার মানি। হামলা মামলা মব জাস্টিস এগুলা করার জন্য তোমরা উস্তাদ, এগুলোর মধ্যে তোমাদের কোনো সামনে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু নির্বাচনের মাঠে তোমরা এখনো নস্যি। তোমরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছ, দেখতেছো না কতজন লোক তোমাদের সঙ্গে আসতেছে, কতজন লোক তোমার সঙ্গে যাচ্ছে। তারপরে শুরু করছো কাঁঠাল খাইয়া তোমরা যদি করো, তারপরে ভারতের সীমান্তে গিয়ে ভারতকে তোমরা থ্রেট করো, তবে আমি মনে করি, আমার বিশ্বাস, শফিকুল আলম সাহেব দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য পায়তারা করতেছেন, এবং গৃহযুদ্ধটা হবে সম্পূর্ণ ভারতের ইন্ধনে, ভারতের প্ররোচনায়, ভারতের স্বার্থে। কারণ শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করতে হলে বাংলাদেশে একটা বড় ধরনের গন্ডগোল দরকার। একটা বড় ধরনের গন্ডগোল হলেই শেখ হাসিনা সেখানে প্রবেশ করতে পারবে, এবং তাকে বসানোর জন্য সহজ হবে। এখন এগুলা বললে আমাদেরকে বলে না আওয়ামী লীগের দালাল। আমরা নিজেরা, তাই হয়, আমি যদি একটু প্রশ্ন করি, যদি তাই হয়, ভারত এটি চাইছে বা শেখ হাসিনা এস্টাবলিশমেন্টের যে প্রয়োজন, তাহলে এটা যদি অন্য সবাই বুঝতে পারে, এটা কি শফিকুল আলম সাহেবরা বুঝতে পারছেন না যে তারা কোন ফাঁদে পা দিচ্ছে, এবং যে মব ভায়োলেন্সের সৃষ্টি হচ্ছে, একটা অস্থিতিশীল অবস্থা, চরম একটা অস্থিতিশীল অবস্থা, তাতে তো সেই দিকে আপনি যেটা মন্তব্য করছেন যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ, তারা তো সেদিকেই নিয়ে যাচ্ছে। তাহলে তারা কেন একটু বুঝতে পারছেন যে এই অবস্থার সৃষ্টি হলে, এরকম একটা আন্দাজ তৈরি হলে তাতে তৃতীয় পক্ষর সুবিধা হবে? খুব সুন্দর কথা বলেছেন। তৃতীয় পক্ষটা কে? আপনি যেটা কথা বলছেন, তৃতীয় পক্ষ যদি আমার পক্ষ হয়ে থাকে, তৃতীয় পক্ষ যদি আমার পক্ষ হয়ে থাকে, আমি যদি চাই তৃতীয় পক্ষ আসুক, তৃতীয় পক্ষ আসলেই আমি সেফ থাকবো, আমি সেফ এক্সিট পাবো। কারণ যেহেতু প্রথম, একটু ক্লিয়ার করুন। এখন মনে করেন যদি আজকে দুইটা পক্ষে বিবাদ লাগে, দুজনে কেউ আমার পক্ষে না, ধরুন আওয়ামী লীগ বিএনপি আমার পক্ষে না, জামাত বা এনসিপি আমার পক্ষে না, তাহলে এই দুই পক্ষের যে জয়লাভ করুক তাতে আমার কি লাভ হবে, আমার কি ফায়দা হবে? অথচ আমি যদি দুই পক্ষকে লাগিয়ে দিয়ে যদি আমি তৃতীয় পক্ষ আওয়ামী লীগকে লাভবান করতে পারি, তাহলে আওয়ামী লীগ সিম্পল খেলা। কারণ আমি তখন বলতে পারবো যে ভাই তোমাকে তো আমি আনছি। দেখেন, 3টা ঘটনা খুব দ্রুত ঘটে গেছে গত কয়েক মাসে। একটি ঘটনা হলো এই সরকার কোনো ভালো বাজেট দিতে পারে নাই, জনগণের প্রত্যাশা মতো বাজেট দিতে পারে নাই। দ্বিতীয়ত, মনের উপরে খাড়ার ঘা, মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি দিয়ে এই সরকার টিকে থাকার একটা বাহানা দেখাচ্ছিল। মার্কিন সরকার এই সরকারকে আনছে, সেই মার্কিন সরকার 25-35% ট্যারিফ বসিয়ে দিয়েছে। শুধু না, বলছে এটা নিয়ে কোনো আলোচনা করবে না, এটা নিয়ে আলোচনার কোনো স্কোপ নাই, এটা হবে, তোমরা পালন করো, পালন করে আমেরিকার সঙ্গে ব্যবসা বাড়াও, আমেরিকাতে আসো, এখানে ব্যবসা বাণিজ্য করো, অথবা আমেরিকার দ্রব্যের ট্যারিফ কমাও। যদি এছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলো, এমনকি কারোর সঙ্গে কথা বলতে যাও, তাহলে পানিশমেন্ট দিবে সে। এখানে আপনি দেখেন এই ধরনের চাপের মুখে কেন রাখছে এই সরকার? তো মার্কিন সমর্থনেই টিকে আছে, এটা ওপেন সিক্রেট। এখন এটা মার্কিন সমর্থনে, বাইডেনের সমর্থনে আসছিল, বাইডেনের ডেমোক্রেটদের সমর্থনে আসছিল। আপনি বলছেন ট্রাম্প প্রশাসন এই সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে না। কেমনি করবে? ট্রাম্পের এগেইনস্টে ইউনূস সাহেব চাঁদা দিয়েছে, হিলারি ক্লিনটন নির্বাচন করেছে, সে ডেমোক্রেটদের সঙ্গে তাদের উঠা বসা, হিলারি ক্লিনটন বা ক্লিনটনের সঙ্গে তার উঠা বসা। সে ট্রাম্প তো জাত শত্রু, সে কেন দিবে? আপনি দেখেন নিউ ইয়র্কের, এখানে রাজনীতির মধ্যে চর্চা থাকে এই ধরনের হিসাব, মার্কিন মূল্যকেও কি এই ধরনের হিসাব তারা রাজনীতির ক্ষেত্রে বিবেচনায় রাখে? ওরা তো মানুষ। আপনি দেখেন না ট্রাম্প কি বলছে, সে ওই যে মেয়র, যে জনপ্রিয় মেয়র হয়ে যাচ্ছে নিউ ইয়র্কে, তাকে আমেরিকাতে বের করে দেবে। সে কি বলছে? পরিষ্কার বলছে তাকে আমেরিকাতে ডিপোর্ট করে দেবে। কেন? ট্রাম্প কেন ডিসক্লোজ করে দিল যে ইউএসএআইডির টাকা দিয়া এই সরকারকে রিজিম চেঞ্জ করানো হয়েছে? এটা এগুলো এখনো আছে, টাকাগুলা কারা পাচ্ছে? এগুলা কি বেরিয়ে আসবে একদিন?
আসতে হবে না? কাজে আমি বলছি যে বিএনপি তার প্রপার ট্র্যাকে আছে, ধৈর্য ধরাটা সঠিক। যেটা হতে পারে এই সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এটা হলো ডেঞ্জারাস, এটা হলো বিপজ্জনক। আওয়ামী লীগের কাছে সরকার এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করে দিতে পারে। আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের পপুলার, কারণ আমরা বললেন যদি বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয়, বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কে লাভবান হবে? আচ্ছা, এখন আপনি বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি এনসিপি লাভবান হবে? বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি জামাত লাভবান হবে? বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি ওই ইসলামিক দলগুলো লাভবান হবে? অবশ্যই না, অবশ্যই না। কারণ এই সবগুলা দলে ইসলামিক ভাবাপন্ন, এই সবগুলা দলে ইসলামকে প্রাধান্য দেয়, একমাত্র আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ। তার মানে এখানে যদি ক্ল্যাশ হয়, এখানে যদি সংঘাত হয়, এদের মধ্যে যদি কলহ সৃষ্টি হয়, তাহলে খুবই স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সামনে আগায় যাবে। আমার তো মনে হয় ডক্টর ইউনূস সাহেব এবং শফিক সাহেব এবং তারা এই 2-4 জন সবাই না, অত্যন্ত পরিকল্পিত ভাবে, যেহেতু আমেরিকার সঙ্গে তার হাত নাই, আমেরিকা তাকে জায়গা দিচ্ছে না, সে ভারতকে শেয়ার পাওয়ার জন্য, ভারতের মাধ্যমে চলে যাওয়ার জন্য। কারণ এই যে জানেন, বাংলাদেশকে পালাইতে হলেও ভারত লাগবে, বাংলাদেশে থাকতে হলেও ভারত লাগবে। মায়ানমারে ভোটার আছে, মায়ানমার তো আপনি বলবো না, আরাকান আর্মি তো আপনাকে আরো টুকায় মারবে, ওরা আরো কঠোর। ওই 71 সালের অবস্থা না যে তখন আপনি ওই দিক দিয়ে পালায় যাবেন, মুসলিম লীগেরা পালায় গেছিল ওদিকে, জামাতরা পালায় গেছিল, এখন তো ওই পথ বন্ধ। কাজে এই সরকার দেখেন, জাপান থেকে ঘুরে আসছেন লবডঙ্গা, আজ পর্যন্ত কিছু আসে নাই, জাপানে কোনো ইনভেস্টমেন্ট আসে নাই। আপনি চীনের থেকে আসছেন, চীন এখন পর্যন্ত কিছু বলতেছে না, চীন এখন দহরম মরম করতেছে বিএনপির সঙ্গে, কথাবার্তা বলতেছে বিএনপির সঙ্গে। আপনি আমেরিকাকে বলছিলেন পোর্ট দিবেন, দিতে পারেন নাই। আপনি আমেরিকান বলছিলেন সেন্ট মার্টিন দিবেন, দিতে পারেন নাই। আপনি আমেরিকান বলছিলেন লোবিং জাতিসংঘে বলছিলেন করিডোর করে দিবেন, দিতে পারেন নাই। তার উপরে পাইছেন 35% ট্যারিফ। তারপরে এখন ইন্ডিয়ার থেকে যদি এই যে পানি আসা আবার শুরু হবে, এখন আবার পানিতে ভাসাবে। এখন ইতিমধ্যে নেপালে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সবকিছু ভেঙে যাচ্ছে, সেই পানি তো আমাদের বাংলাদেশে আসবে। নেপালের পানি, হিমালয়ের পানি তো বাংলাদেশে আসবে, আর গেট গুলা খুলে দিলে খুব তাড়াতাড়ি আসবে। তার মানে ভারত তোষণ নীতি তো এই সরকার শুরু করে দিয়েছে।